প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন, নতুন পুরনোদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন। যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না, বগুড়ায় জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক আমার দেশ, পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ খাতের লুটেরা সিন্ডিকেট। সংরক্ষিত নারী আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে নিয়ে সমালোচনা। তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী হচ্ছে এমপি। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বছরের 11,000 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের। ডিজেলের মূল্য বৃদ্ধির কৃষির সব খাতেই ব্যয় বাড়াবে। জনগণকে বিভ্রান্ত করছে সেই গুপ্ত বিভ্রান্তিকারীরা। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা। দৈনিক সমকাল, স্বাস্থ্য খাতের 879 গাড়ি 2 বছর ধরে গ্যারেজবন্দি। কিছু দল গুজব ছড়ানো রাজনীতি করছে, প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক যুগান্তর, 24 কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ। জাতীয় সংসদ অধিবেশন, জ্বালানি সংকট নিয়ে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। দৈনিক মানবজমিন, পিতার জন্মভিটায় আপ্লুত প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ, দ্বিতীয় দফার আলোচনা ঘিরে নাটকীয়তা। কালের কণ্ঠ, শিক্ষাগুরুর বিভীষিকাকাল, ইউনুস আমলে 3 মাসে 3,000 শিক্ষক মবের শিকার। বগুড়ায় প্রধানমন্ত্রী, জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে। দৈনিক কালবেলা, লন্ডনে সম্পদের সাম্রাজ্য, দেশে ঋণের বোঝা, জ্বালানি সংকট নিয়ে সংসদে ফের ক্ষোভ। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, বগুড়ায় প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাব, গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বগুড়ায় সমাবেশে প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, সতর্ক থাকার আহ্বান। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, তোল নিয়ে নৈরাজ্য সবকিছুতেই। দৈনিক দেশ রূপান্তর, পরাধীনতার 70 অনুচ্ছেদ, সহসায় মুক্তি মিলছে না এমপিদের। যুক্তরাষ্ট্র ইরান সংলাপ, আলোচনার অনিশ্চয়তায় আশা ছাড়েনি কেউ। দৈনিক নয়া দিগন্ত, সংঘাতের চূড়ান্ত সীমানা, ওয়াশিংটন তেহরান। হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর। জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে বিএনপি, বগুড়ার বিশাল জনসভায় প্রধানমন্ত্রী। বণিক বার্তা, বিশ্বব্যাংকের নতুন ভূ অর্থনৈতিক ক্যাটাগরি বৃহৎ মধ্যপ্রাচ্য। পাকিস্তান ও আফগানিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়। বগুড়ায় প্রধানমন্ত্রী, দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। The Daily Star, chalked hold on the poor titans. 4 billion the cost of living has been rising for 3 years. A record fuel price hike made everything worse overnight. Fuel price hike unlikely to stoke inflation, Commerce Minister tells Parliament. New Age, hospitals spread measles amid 2 isolation labs. Peace talks, US stream on way to Pakistan. Iran yet to be decided. Daily Observer, capital Dhaka, deadly traffic nightmare. PM visit Bogura for first time after taking office. PM urges nation to remain alert against anti-liberation forces. যে আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনে বিএনপির যে মনোনয়ন দেওয়া হলো গতকাল 36টা যেই, সেখানে নতুন পুরাতনের সমন্বয় আছে। বিশেষ করে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদের করা হয়েছে, নতুন মুখও আছে। এইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দু একজনের বিষয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন, আলোচনা হচ্ছে। তবে এই নতুন নেতৃত্ব আগামী রাজনীতিতে বিএনপির কতটুকু ভূমিকা রাখবে? ধন্যবাদ। আমরা তো আশাবাদী অবশ্যই তারা ভূমিকা রাখবে, কারণ দল অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করে এই মনোনয়নগুলো দিয়েছে এবং দলকে অনেক ধরনের বিষয় দেখতে হয়, অনেক ধরনের ভারসাম্য রাখতে হয়। তা ওনারাই ভালো জানবেন যে কি
পরিস্থিতি বা পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে। তবে আমরা দেখেছি যে যেখানে বিএনপির পোড় খাওয়া নেত্রী প্রায় 10 জনকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং অনেকেই সবাই তারা পরীক্ষিত এবং এটা এক্সপেক্টেডই ছিল। অন্যান্য জায়গায় আমরা মোটামুটি খুব এক্সপেকটেশনের বাইরে দু একটি ছাড়া বেশি যায়নি। এই ধরনেরই জনমানুষের সাথে কথা বলে আমরা যতটুকু দেখছি তাদের আশা ছিল। আর আলোচনা তো হবেই, এতগুলো মনোনয়ন দিয়েছেন, একদম আলোচনা হবে না সেটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিও না। তো যারা পায়নি, মনোনয়ন বঞ্চিত রয়েছে, তারা সোচ্চার হবে, তারা বিভিন্ন বিষয় বলবে। তাই টানপোড়েনের মধ্যেই রাজনীতি চলবে। তবে আমরা আশা করব যে আগামী সংসদে তারা তাদের যেই ভূমিকা, যে শুধু স্ক্রিপ্ট দেখে দেখে পড়া না, সেখানে তাদের যেই জ্ঞানটা তারা অর্জন করেছে দীর্ঘ সময় রাজনীতি করে, সেটার যাতে একটা প্রয়োগ দেখতে পায়। এক্ষেত্রে 11 দলীয় জোট, বিশেষ করে জামায়াত এনসিপি, তারাও কিন্তু মনোনয়ন দিয়েছে, সেগুলো নিশ্চিত দেখেছেন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? এখানে তো জামাত তো আসলে নারী নেতৃত্বের জায়গাটা তাদের সবাই একটা আছে, তো সেখানেও তারা মনোনয়ন দিয়েছে এবং তাদের দলের যে হাইকমান্ড তারা একটা বিশেষ পদ্ধতি এখানে ফলো করে। তারপরে আমরা দেখেছি যে এনসিপি থেকে 2 জন এসছে, আমরা জুলাই যে যোদ্ধা তার একজন মাতাকে দেখেছি, জাগপা থেকে একজন দেখেছি। তা এরাও তাদের নির্দিষ্ট ভূমিকা আমরা তো আশা করব এবং এর মধ্যে কয়েকজনকে আমরা দেখেছি খুব প্রমিসিং, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুব ভালো বক্তব্য রাখছে। তো সবাই মিলে যদি সংসদটাকে শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক না করে গঠনমূলকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এখন সবার চেষ্টা যদি থাকে যে সরকারকে টেনে নিচে নামানো বা সরকারের অহেতুক সমালোচনা, এটা দেশকে আগাবে না। কারণ বৃহৎ একটা অর্থ অপচয় বলবো না, খরচ হয় পার্লামেন্টে। তো এখানে আমরা সবাই জাতি তাকিয়ে থাকে, তাদের আলোচনা মানুষ কিন্তু ফলো করে, হ্যাঁ, এই ফলো করে এই জায়গাগুলো। আমরা চাইবো যে গঠনমূলকভাবে সরকারকে সমালোচনার মাধ্যমে একটা দিক নির্দেশনামূলক জায়গায় যাতে আমরা যেতে পারি, যেখানে আগামীর উন্নয়নটা, আগামীর যে বাংলাদেশ, সেটা যাতে আমরা পৌঁছতে পারি, সেই জায়গাটা খুব প্রয়োজন। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর দেখেছেন। বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। ওখানে সন্ধ্যার দিকে এক জনসভায় তিনি কিন্তু বলেছেন যে জুলাই সনদ নিয়ে বিশেষ করে একটি দল বা বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে বিএনপি, তার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেছেন যে যারা স্বাধীনতা অস্তিত্বে বিশ্বাস করেনি তারাই জনগণের মধ্যে বিভ্রান্ত করছে। এ বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তো আমরা দেখছি যে যে রাজনৈতিক তার এই বক্তব্য এবং সংসদের বাইরেও আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কিভাবে এটা আসলে দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই তারা যেই কথা বলছিল এখন ওই কথাতেই আছে। এটা নিয়ে লম্বা আলোচনার কোনো অবকাশই নেই, কারণ তারা বেশ কিছু জায়গায় তাদের রিজার্ভেশন রেখেছিল দলগতভাবে, এটা তাদের অবস্থান, তারা সেটা জানিয়েছে এবং নির্দিষ্ট কিছু জায়গায় রিজার্ভেশন রেখে আমরা একটা পর্যায়ে দেখেছি যে বিগত অন্তর্বর্তী সরকার মানে খুবই সমালোচিত হয়েছে। তারা সবগুলোকে তাদের যেগুলি যেখানে নোট অফ ডিসেন্ট ছিল এগুলো সহ সবগুলোকে কিভাবে পাশ করেছে, কোন প্রক্রিয়ায়, ভোটদানের পদ্ধতি কী ছিল, বা রাজনৈতিক দলগুলোর স্ট্রেংথকে কিভাবে তারা মূল্যায়ন করেছে, এগুলো নিয়ে খুবই ধোঁয়াশা, কোনো পরিষ্কার কিছু নেই। তো বিএনপি তাদের অবস্থান যেখানেই রেখেছে তারা বলেছে যে নোট অফ ডিসেন্টের জায়গায় তারা সেটা একমত হতে পারে না, কারণ দল হিসেবে তাদের একটা দর্শন আছে, একটা অবস্থান আছে। খুব স্বাভাবিকভাবে সংসদে যেহেতু তাদের মেজরিটি আছে সেটারই রিফ্লেকশন হবে, এখানে নতুন কিছু নেই। কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র বাগাড়ম্বর বা এই একই কথাকে চর্বিত চর্বণ হচ্ছে। তো এটা আসলে আমাদের এর চাইতেও অনেক বড় বড় সমস্যা রয়েছে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে অ্যাড্রেস করতে হবে। বিএনপিও তার অবস্থান জানিয়েছে, কিন্তু আলোচনাটা দীর্ঘমেয়াদী হচ্ছে। এখন প্রয়োজন যেই জায়গাগুলোতে একমত আছে সেগুলো কিন্তু বিরাট সংখ্যক, যেই জায়গাগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, আমরা জনগণ হিসেবে চাচ্ছি এগুলো দ্রুত বাস্তবায়ন। সেগুলি আগে বাস্তবায়ন হোক, তারপরেও সেখানে আলাপ আলোচনা তো চলতেই পারে, সরকারের মেয়াদকাল যতদিন আছে। কিন্তু যেই জায়গাগুলো হয়েছে এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাওয়া উচিত। একদম অন্যান্য বিরোধী দল বা অন্যান্যদের মনে হচ্ছে যে তারা এটাকে কোনোভাবেই কনসার্নে নিচ্ছে না, যে এতগুলো বিষয় যে বাস্তবায়িত হতে যাচ্ছে, তো সেটাই কিছুটা হলেও দুঃখজনক। এ বিষয়ে কি আলোচনার মাধ্যমে সম্ভব না? আলোচনা তো আসলে চলছে,
আলোচনা তো চলছে, দুই দলই তাদের যুক্তি তর্ক দিচ্ছে, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে তো আসলে যা বলেছে তো বলেছি, এখানে যে আলোচনার মাধ্যমে যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্তে অবতীর্ণ হওয়া, এই চর্চাটা তো খুব বেশি আমরা দেখিনি। তো ফলে এবারও মনে হয় না যে এখান থেকে খুব বেশি অন্য কিছু আমরা দেখতে পাবো। একটা বিষয় হচ্ছে আপনার জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আপনি দেখেছেন যে সরকার দাম বাড়িয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমাদের দেশেও গত 3 দিন হলো এ নিয়ে দাম বাড়ানোর পরও কিন্তু সংকট কাটছে না। মিনস আমরা দেখছি পাম্পে দীর্ঘ লাইন, 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পর্যাপ্ত তেল পাচ্ছে না, গ্রাহকরা অভিযোগ করছেন। এ নিয়ে সংসদেও গতকাল বিতর্ক হয়েছে। আপনার বিরোধী দলীয় নেতা জামায়াতের আমিরও বলেছেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বার্নিং ইস্যুতে, এবং উনি বলেছেন সরকার যে তথ্য দিচ্ছে তার সাথে কোনো গরমিল নেই। অর্থাৎ সরকার বলছে পর্যাপ্ত তথ্য আছে, জ্বালানি আছে। আমরা দেখেছি বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে বলেছেন তাদের কাছে যে পরিমাণ অকটেন এখন মজুদ আছে সেটা সাফিসিয়েন্ট সক্ষমতা, এবং আরও 45 দিন চলবে, এবং প্রতিদিন বেসরকারি প্ল্যান্ট থেকে 700 টন যোগ হচ্ছে। তো আমরা দেখছি যে এত মজুদ থাকা সত্ত্বেও হাহাকারটা কোথায়, আসলে কি? এই সব জায়গায় হাহাকারটা যেখানে হয় সেটা হচ্ছে প্যানিক। আপনি জনমনে যদি একবার প্যানিক তৈরি হয়ে যায় যে তেল পাবো না, বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশ, প্রচুর যানবাহন আমাদের আছে, তো সেখানে আসলে প্রথম থেকে যেটা হয়েছে প্যানিকটা তৈরি হয়েছে। তো সেইটারই প্রভাব আমরা দেখেছি যে তারপর দিনই সবাই দীর্ঘ লাইনে নেমে গেছে। সরকারের এখন যেটা আমরা বলবো যে একটা সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সকল ফোর্সকে, ল এনফোর্সিং এজেন্সিস থেকে শুরু করে যারা যারা রয়েছে এবং থিঙ্ক ট্যাঙ্কও যারা এই জায়গায় কাজ করে, সবাইকে নিয়ে একটা বিশেষ সেল রাত দিন কাজ করা প্রয়োজন। কারণ সর্বত্র সারা দেশে এটাই এখন মূল আলোচনার বিষয়, এবং আমরা দেখছি যে লোডশেডিং অনেক বেড়ে গেছে, বিশেষ করে গ্রামগঞ্জে। তা এই প্যানিকটা সরকারের এই নতুন অবস্থায় এটা খুব ভালো কিছু না। এখানে খুব দ্রুত সমন্বিত কার্যক্রম, বিশেষ সেল সরকারকে যেই পদক্ষেপই নেক না কেন, জনগণের পারসেপশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। জনগণ পারসিভ করছে কিভাবে সরকারের এই উদ্যোগকে, তো সেখানে আমরা এখনও দেখছি যে জনগণের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে সরকার আরও বোধহয় তার সক্ষমতা প্রদর্শন করতে পারে। তা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের বিষয় দেখছি, প্রতিদিনই পাম্পে মারামারি দেখছি, দীর্ঘ লাইন দেখছি। তা আপনার যদি মজুদ থাকেই, আগে যে যতটুকু তেল নিত ততটুকু না হলেও তার কাছাকাছি, এখন যার প্রয়োজন 10 লিটার তাকে যদি আপনি 1-2 লিটার দেন, আবার তো ওই লোকটা বিকেলবেলায় লাইনে তাকে দাঁড়াতে হচ্ছে, এবং সেখানে আমার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রতিদিন এক একজন আমরা দেখছি যে কোনো কোনো গাড়ি হয়তো রাত 8টায় সেখানে লাগানো হচ্ছে, সে 8-9 ঘন্টা পরে অকটেন পাচ্ছে। মোটরসাইকেলের ক্ষেত্রে অনেকেই পাঠা বা এই জাতীয় জায়গাগুলোতে আমরা চালু করেছিলাম, সেখানে তো তারা দীর্ঘ লাইনে, তাদের জীবিকার উপর এবং তার পরিবারের উপরে সেটার প্রভাব পড়ছে। এই যে জনমনের যে জায়গাগুলো, এখানে প্রায়োরিটিগুলো সেট করা দরকার, যে তেল, যে বিশেষ করে জনপরিবহন, কাদের তেলটা আগে প্রয়োজন, এবং সেই জায়গায় যেমন বিশেষ করে যারা পাঠাওর সাথে যুক্ত আছে বা মোটরসাইকেল, এখানে দেখা যায় যে অল্প তেল দিয়েও আপনি প্যানিকটা অনেকটা ঠেকাতে পারেন। আর যেগুলো প্রাইভেটলি আমরা ট্রান্সপোর্ট ইউজ করি, সরকারি যে ট্রান্সপোর্টগুলো, এগুলিকে একটা সমন্বিত ব্যবস্থার মধ্যে আপৎকালীন সময় একটা কিছু করা যেতেই পারে। তো এই জায়গাগুলোতে সমন্বিত পরিকল্পনা লাগবে। এছাড়া এখান থেকে আর তেলের দাম বাড়ানো, অবশ্যই এটা সাধারণ মানুষের উপর একটা চাপ, এটা পণ্যের দামও হয়তো বৃদ্ধি হবে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু যারা প্রাইভেটলি ইউজ করে তাদের জন্য এটা খুব বড় ইম্প্যাক্ট পড়বে না। কারণ এই দীর্ঘ লাইনে দাঁড়ানোর চাইতে তারা যদি সময় মতো তেলটা পেত, কিন্তু সেটা তো সে পাচ্ছে না, সে বেশি পে করছে, কিন্তু তার তো সেই লাইনে 7-8 ঘন্টা দাঁড়াতে হচ্ছে। তো গণপরিবহনের তেলটা নিশ্চিত করা এবং যারা এই মোটর সাইকেল ব্যবহার করেন তাদের মধ্যে একটা আস্থা নিয়ে আসা, বিশেষ করে পাঠাওয়ার কথা আমরা বলছি। তো এই জায়গাগুলো আমরা সমন্বিত উদ্যোগ দেখতে চাই। আমরা গতকালও দেখেছি যে জামাতে ইসলামী এটা চেয়েছেন যে তারা এটা মুলতবি রেখে সংসদের আলোচনা সেই জায়গায় আনতে, সরকারি দল তারা সাধারণ আলোচনা অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, এবং সেটাই হয়েছে, আলোচনা হয়েছে। তো আলোচনা তো হচ্ছে, সরকারও টের পাচ্ছে, কিন্তু আমরা সমন্বিত পরিকল্পনা খুব দ্রুত দেখতে চাই জনগণ হিসেবে, এবং অবস্থার উন্নতি দেখতে চাই। এটা পণ্যের বাজারে দাম বাড়বে, এটা ছাড়াও কিন্তু যেই দীর্ঘ লাইনের সারি,
এই জায়গায় আমরা একটু পরিবর্তন চাচ্ছি। গ্রাহকরা কিন্তু বলছে যে আমরা দাম বাড়াচ্ছে, ওকে, আমরা তারপরে আমাদের যাতে তেলটা আমরা পেতে পারি, এই ভোগান্তিটা দূর করা দরকার। মোটর সাইকেল আরোহী যারা আছেন আরোহী তারা বলছেন আমরা আরো দিতে রাজি আছি, আমি দীর্ঘ সময় দাঁড়াতে পারবো না, আমাকে তেলটার ব্যবস্থা করে দেন, যে আমি অনেক বেশি পে করতে রাজি আছি। কারণ এই গরমে এই ভোগান্তিতে ওখানে দাঁড়ানো, বিভিন্ন ধরনের রোগ বালাইয়েরও এখনকার মৌসুম, সব কিছু মিলিয়ে আমরা চাইবো যে সরকার খুব দৃঢ় পদক্ষেপ খুব দ্রুত নেবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কিন্তু সংসদে বলেছেন যে আপনার পাচার রোধে এবং অপচয় রোধের কারণেই জ্বালানি তেলের কিঞ্চিত দাম বাড়ানো হয়েছে। এই ধরনের স্টেটমেন্ট অবশ্য আগেও এসছে। দাম বাড়ানোটা এখন আসলে মূল ইস্যুস না, মানুষের মধ্যে যেটা আমরা বুঝতে পারছি দামের চাইতে দীর্ঘ সারিটা মূল বিষয়। আপনি এইটা মানুষ এতদিনে বুঝে গেছে, সাধারণ মানুষও বুঝে গেছে যে যুদ্ধের এই প্রভাবটা, এবং সরকার কিন্তু অনেক সময় আটকে রেখেছে। এটা সরকারকে সাধুবাদ দিতেই হয় যে দাম তারা বৃদ্ধি করেনি, প্রতিদিন প্রায় 170 কোটি টাকার মতো তারা ভর্তুকি দিয়েছে। তো এটা জনগণ জানে, কিন্তু এখন এই দীর্ঘ সারিটা কমাতে হবে। তাহলে আশা করি যে পাবলিক যে পারসেপশন, এবং সরকার মোটামুটি প্রথম দিকে কেউ কেউ একটু বলেছে যে তেলের যে সংকট নিয়ে, আর 45 দিনের তেলের রিজার্ভ এটা পর্যাপ্ত না। কারণ আপনার যে দেখছে যে হুরমুজ প্রণালী ইরানের অনেক জাহাজই পার হতে পারছে না, তা আপনার কয়েকটা জাহাজ আসা বন্ধ করলেই তেলের ভয়াবহ ঘাটতি তৈরি হবে। তো এই ধরনের কত দিনের আছে এই ধরনের কথা না বলে জনগণকে আরো আস্থার কথা পর্যাপ্ত মজুদ আছে সেই কথাটা বলেই ব্যবস্থাটা করা দরকার। সরকার কি আপনার মজুতের সংখ্যা বাড়ানোর জন্যই কি এই ভোগান্তিটা যে এখানে কম দিচ্ছে, সাপ্লাইটা কম দিচ্ছে, দীর্ঘমেয়াদী হয় মজুদটা? যারা পাম্পে যারা তেল দিচ্ছেন ওনারা বলছেন ডিপো থেকে তারা তেল পাচ্ছেন না, আবার ডিপো থেকে বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অনুমোদন করছে না। তো এই ধরনের আলোচনা থাকবেই। এখানে কিছুটা তো সরকার চাইবে যে একটু তেলেরটা যদি আমি সরবরাহটা কম করে যদি একটু ব্যবহারটা কমাতে পারি, তো সেটা স্বাভাবিক। অতীতে আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী লীগের সময় আপনার জ্বালানি বিদ্যুৎ খাতে ব্যাপক নৈরাজ্য হয়েছে। আপনি দেখেছেন আমার দেশেও একটা পত্রিকা করছে যে সিন্ডিকেট এখনও নাকি নিয়ন্ত্রণ করছে তথাকথিত। তো আমরা দেখেছি এই খাতগুলো, বিশেষ করে জ্বালানি খাত এবং পাওয়ার, এইগুলো নিয়ে এই সিন্ডিকেটগুলো আমরা সেই 17 বছর এই সুখ হয়েছে। এখন নতুন সরকার আসার পরেই কি এই সিন্ডিকেট ভাঙতে পারবে না? দেখেন, সরকার যে খুব বেশি দিন হয়েছে এসছে তা না, সরকার খুব চিন্তা ভাবনা করে আগাচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখনও তো বেশিরভাগ যারা যে অবস্থানে রয়েছেন, যেই পদে রয়েছেন, সেটাই এখনও পরিবর্তন করা সম্ভব হয়নি। তো সরকার কাজ করছে, সেখানে আমরা দেখছি যে কাজ করছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই সিন্ডিকেট এখনও চালু রয়েছে এবং আরও বেশ কিছু মাস হয়তো চালু থাকবে। মূল বিষয়টা হচ্ছে তারা যাতে শাস্তির আওতায় আসে, এটা কিন্তু জনগণের দাবি। যে বিশেষ করে যারা সুস্থ রাজনীতি করেছে তারা তাদের মতো থাকুক, কিন্তু যারা অন্যায় করেছে অন্যায়ের কিন্তু বিচার হওয়া উচিত। এবং আমরা দেখেছি যে খাদ্য থেকে শুরু করে জ্বালানি তেল থেকে শুরু করে আমাদের এই যে বিদ্যুৎ উৎপাদন, শত শত কোটি টাকা অপচয় হয়েছে এবং অনেক প্ল্যান্ট পড়ে আছে, সেখানে এখন বিদ্যুৎ উৎপাদন নেই। প্রত্যেককেই এখানে বিচারের আওতায় আনা উচিত যে কার পরিকল্পনায় কিভাবে কেন এই দুরবস্থা তৈরি হলো, কারণ সেটা জনগণের টাকা। হামের ক্ষেত্রে দেখেন, এখানে জবাবদিহিতার আওতায় কেউ নেই। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের কারো না কারো পদক্ষেপের কারণে তাদেরকে তো বিচার বিভাগীয় তদন্ত করা উচিত। এতগুলো শিশু মারা যাচ্ছে, সব রিপোর্টেড না, তারা কি কারো কাছেই কি জবাবদিহির আওতায় থাকবে না? যেন তেনভাবে যে কেউ যে কোনো পদে যেতে একদম আপনার মরিয়া হয়ে থাকে। এরা যদি শাস্তির আওতায় আসে তাহলে পদ গ্রহণের ক্ষেত্রে মানুষ চিন্তা ভাবনা করবে, এবং এটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এই ছোট ছোট শিশু, ছোট ছোট প্রাণ, এদেরকে আমরা এইভাবে ঝরে যেতে দেখছি, এদের বিচার করতে হবে। এটা বিচার অবশ্যই দোষীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে, দোষী সাব্যস্ত করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা আজকে শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আপনার সারা দেশে 18,57,000 পরীক্ষার্থী দিচ্ছে। আমরা দেখছি গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং হচ্ছে, 14 থেকে 17 ঘন্টা পর্যন্ত লোডশেডিং। তারপরও আপনার শিক্ষামন্ত্রী বলেছেন কোনো অসাধু ব্যবস্থা নেওয়া হবে, বারবারই উনি সতর্ক করছেন। লোডশেডিং ভোগান্তি নিয়ে উনি বিদ্যুৎ বিভাগকে বলেছেন ব্যবস্থা নিতে। তো এসএসসি পরীক্ষা এবং লোডশেডিং মূলত এই বিষয়গুলো কীভাবে দেখছেন? দেখেন, তীব্র গরমের মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে গ্রামে তো আমরা দেখছি যে 12-14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। তো এই জায়গাটাই আসলে সাধারণ জনগণ এগুলো বুঝতে চায় না, যে
তেলের ক্রাইসিস হোক আর যেই কারণেই হোক আমি সুবিধা পাচ্ছি না, সেটাই হচ্ছে মূল বিষয়। তো সেখানে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া ছাড়া আর কিছু নেই। কিছুটা ক্যাম্পেইন তারা করতে পারে, তাদের যে লোকাল জনপ্রতিনিধি যারা রয়েছে, তাদের নেতাকর্মী রয়েছে, তাদের দিয়ে কিছুটা বার্তা তারা পৌঁছাতে পারে, কিন্তু এটা কমিউনিকেট করা প্রয়োজন কেন এটা হচ্ছে এবং সমস্যার সমাধানটা প্রয়োজন। এই সমস্যা কতদিন? এই সমস্যা চলছে, এইচএসসি যাচ্ছে, এসএসসি যাচ্ছে, এইচএসসি আসবে, পরীক্ষা তো চলতেই থাকবে সারা দেশে, সেচের মৌসুম আছে, এগুলো তো চলতেই থাকবে। তা ভবিষ্যতের জন্য পরিকল্পনা যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্কদের নিয়ে বসে আগামীর ছকটা করে ফেলা প্রয়োজন। কারণ সমস্যা আছে, কিন্তু সমস্যা থেকে উত্তরণের জন্য একটা গাইডলাইন দেওয়া প্রয়োজন যে এই সমস্যা আপনার 6 মাসের জন্য অথবা এই সমস্যা 1 বছরের জন্য। মানুষেরও একটা প্রস্তুতি তখন থাকবে। কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দৃশ্যমান পদক্ষেপ নিলেও জনগণকে জানাতে হবে। কারণ আমি বারবার বলছি, আপনি অনেক কাজ করতে পারেন, কিন্তু যদি জনগণের পারসেপশন তৈরি না হয় আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু জনগণ তৃণমূলের কাছে মেসেজটা সেভাবে যাচ্ছে না, আপনি কি পদক্ষেপ নিয়েছেন বা ওরা কিন্তু সেটা জানতে পারছে না। সেইটা খুব ডোর টু ডোর জানাতে হবে। সেটা শুধুমাত্র আপনার টিভির স্ক্রলে দিয়ে দিচ্ছি বা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি তা না, সোশ্যাল মিডিয়ার ইউজ, নেতাকর্মীকে সেটা জানানো এবং পরিকল্পনা দেখা। আমার অসুবিধা হচ্ছে এটা তো আমি প্রতিদিনই টের পাচ্ছি, কিন্তু আমাকে একটা বিষয় জানানো যে এই অসুবিধা আমার কতদিনের জন্য। তো সরকার যখন পরিকল্পনা করবে নতুনভাবে, তারা কাদের সাথে কি চুক্তি করছে, কাদের সাহায্য নিচ্ছে, সেই জায়গাগুলোতে নজর দেওয়া প্রয়োজন এবং এগুলি জনগণের কাছে প্রকাশ করা প্রয়োজন। আমরা একটা বিষয় দেখছি, সরকার তো বেশি দিন হলো না, গত 2-3 মাসের দায়িত্ব নেওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন যেন একটু আপনার পুলিশ এখনও কি সক্রিয়ভাবে কাজ করছে না, অবনতি হচ্ছে। বিশেষ করে আপনার কিছুক্ষণ আগেও আজকে সকালে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, দুর্বৃত্তরা তারা হত্যা করেছে বলে আমরা ব্রেকিং নিউজ দেখেছি কিছুক্ষণ আগে। এবং এটা পারিবারিক কোন্দলও হতে পারে। রাজধানী তো আমরা দেখছি, বিশেষ করে আপনি জানেন মোহাম্মদপুর এলাকা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বারবার পদক্ষেপ নেওয়ার পরও সেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং এক্ষেত্রে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ব্যাপকভাবে গ্রহণ করবে, পদক্ষেপ নেবে। আরও কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখানে দেখেন, এমনি আমাদের 18 কোটি জনগণের দেশ, অনেক না পাওয়ার বেদনা আছে, অনেক ধরনের সমস্যা আছে, মাদক আছে। এখানে ক্রাইমের সাথে যে জিনিসগুলো জড়িত, এটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। মাদকের জায়গায় আমরা দৃশ্যমান খুব বড় কিছু এখনো আনতে পারিনি, কিছুটা পরিবর্তন হয়েছে বিগত সরকারের চাইতে এখন, কিন্তু এটা যথেষ্ট না। আপনি মাদক আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অস্ত্র আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দৃশ্যমান কাজ করতে হবে। মোহাম্মদপুরের জন্য আপনি সকল ফোর্সের সহযোগিতায় একটা সমন্বিত সেল করে তাদেরকে ওখানে কাজ করতে দেন, যে তারা ড্রাস্টিক অ্যাকশান নিয়ে সমূলে যা আছে সব উৎপাটন করবে। তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, একটা সময় বেঁধে দেন, তারা তাদের কাজ করতে থাকুক এবং তাদের সে আইনি সুরক্ষা দেন। কারণ এছাড়া এই যে মহিরহ হয়ে উঠেছে, এটা তো কোনোভাবে ঢাকার বুকে যদি এইভাবে চলে তাহলে এটা একটা বড় ধরনের প্রশ্ন দাঁড়ায়। আর কিছু কিছু ঘটনা তো প্রতিদিনই ঘটছে। আমরা গতকালও দেখলাম যে একজন ডাক্তার ক্যান্সার হাসপাতালের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এগুলো ভালো বার্তা না, কিন্তু এগুলো কিছু ক্রাইম এটা সাধারণভাবে সবসময় হয় বা হবেই, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব না। কিন্তু সেটা যে কমে আসছে, মানুষ যে নিরাপত্তার সাথে, আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে আস্থা বেশি ফিরে এসছে, সেটা ঠিক, কিন্তু জনগণের কিন্তু প্রত্যাশা আকাশচুম্বী। এই আকাশচুম্বী প্রত্যাশার জন্যই আরও কাজ করা প্রয়োজন এবং জনগণের মধ্যে সেই স্বস্তিটা ফেরানো প্রয়োজন। তো সেই জন্যই বলছিলাম যে এখানে যারা কাজ করছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে, এবং নেইবারহুড পলিসিং, কমিউনিটি পলিসিং যেগুলি ছিল, এগুলো কিন্তু ঢিলে হয়ে গেছে। একটা সময় এগুলি কাজ করেছে, কারণ আপনি শুধু পুলিশ দিয়ে এগুলো পারবেন না, আপনার ভেতর থেকে অনেক ইনফরমেশন লাগবে। সো কমিউনিটি পুলিশিংগুলো অ্যাক্টিভ করা, জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ, আমরা পুলিশের পদায়নগুলি তো এখনও ঠিক করে করতে পারছি না। তো এগুলো আগে করা উচিত, স্থিতি আনা উচিত। অনেকেই ভয়ে রয়েছেন কারো চাকরি যাবে, অনেকেই ভয়ে রয়েছেন কার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে পারে। জুলাই আন্দোলনের পরবর্তী আমরা দেখেছি যে পুলিশের মধ্যে এখনো কিন্তু একটা প্যানিক বা কাজ করছে।
সেটাই, সেই জন্য সরকারকেও পুলিশকে সেই আস্থার জায়গাটা দিতে হবে। সরকার চেষ্টা করছে, এটা আরও দ্রুত প্রয়োজন। তাদের বিভিন্ন ধরনের ট্রমাটাইজ সিচুয়েশন গেছে, তাদের বিভিন্ন ট্রেনিংয়েরও প্রয়োজন, যে এই যে ট্রমাটা থেকে উত্তরণ, সেই ট্রেনিংগুলো তাদের প্রয়োজন। এবং জনমানুষের মধ্যে আস্থা ফিরে আসেনি যে সেটা আমরা বলবো না। পুলিশকেও আমরা এখন আগের চাইতে আরও 2-3 মাস আগেও যা দেখেছি অনেক বেশি সক্রিয় দেখছি, কিন্তু আরও দৃশ্যমান আরও পদক্ষেপ প্রয়োজন, সরকারের আরও পরিকল্পনা, এবং পুলিশকে আস্থায় না আনলে তো এটার মানে ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হবে। একটা বিষয় হচ্ছে আপনার, যেহেতু আপনি পিস অ্যান্ড কনফ্লিক্টের টিচার, শান্তি এবং সংঘর্ষ, আমরা বিশ্ব মধ্যপ্রাচ্য নিয়ে যে আপডেটগুলো দেখেছি গতকাল পর্যন্ত, আজকে ইসলামাবাদে আপনার আলোচনা হবার কথা। এরই মধ্যে ট্রাম্প বলেছে যে তাদের প্রতিনিধি দল যাচ্ছে, কিন্তু বিষয়টা এখনও স্পষ্ট না। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এখানে যাবে না, এবং ট্রাম্প বলেছে যদি শান্তি চুক্তি না করে ইরান আবারও যুদ্ধের। তো এই যে মধ্যপ্রাচ্যের এই সংকট, হরমুজ প্রণালী বন্ধ, বাবেল মান্দেও বন্ধ করার হুমকি দিয়েছে, কীভাবে দিচ্ছে? আসলে বিষয়টা হয়েছে আজকে পর্যন্ত যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ছিল, শেষ হচ্ছে আজকে বোধহয়, সেটা আজকে শেষ হচ্ছে। এবং আমরা দেখছি যে একটা সময় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার ভাইস প্রেসিডেন্ট ইনহেরিটেন্স তিনি যাবেন, আবার পরক্ষণেই জানা যাচ্ছে যে উনি এখনও রওনাই হননি। তো আসলে এই আলোচনায় খুবই কম সম্ভাবনা ভালো কিছু আসার, ভালো কোনো ফল আসার, কারণ দুপক্ষই যখন খুবই অ্যাডামেন্ট থাকে এবং তারা তাদের বিভিন্ন ধরনের অ্যাটিটিউড ম্যাটার্স। তা ডোনাল্ড ট্রাম্প আমরা দেখছি যে তারা একভাবে আলোচনার টেবিলেও বসছে, আবার হুঙ্কার ছুটছে। আবার ইরানেরও তো একটা বড় ঐতিহ্য রয়েছে, এবং এটা অন্য সব দেশের সাথে ইরানকে মিলিয়ে ফেললে হবে না, সেটা যুক্তরাষ্ট্র ভালো করেই জানে। তা দুপক্ষেরই আমাদের মনে হয় না যে সহসা কোনো সেখানে সমাধান আসবে। হরমুজ প্রণালীতে ইরানের যে জাহাজ, সেটাও নৌ অবরোধের মধ্যে আছে, সেটা নিয়েও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তা আপনি একদিক দিয়ে অবরোধ করে রাখবেন, আরেক দিকে আপনি আলোচনা করবেন, দুটো আসলে খুব মুশকিল। তা পাকিস্তান চেষ্টা করছে ইসলামাবাদে এই বৈঠকের দিকে, সারা বিশ্ব তাকিয়ে আছে, তবে মনে হয় না এই বৈঠক থেকেও কোনো আপনার ভালো খবর পাবো। আর এটা যদি আপনার সাময়িক সিজফায়ার, এই জাতীয় সিচুয়েশনগুলোই চলবে, আবার হয়তো কিছুদিন যুদ্ধ হবে, আবার সিজফায়ার হবে, আবার একটা মিসাইল দিয়ে শুরু হয়ে যাবে। তা এই টান পোড়ন থেকে মনে হয় না সহসা আমাদের মুক্তি রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ইসরায়েলকে কেন্দ্র করে যে অবস্থা আমরা পূর্বেও দেখেছি, এবং সেখানে যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, তারপরে আপনার হামাস রয়েছে, তারাও বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ, এবং যে শর্তগুলো খুব স্বাভাবিকভাবে ইউএসএ দিবে সেগুলো ইরান মেনে নিবে না। তো ফলে এখানে আপনি তো একমত হওয়া বা সেখানে তাদের যুদ্ধবিরতির জায়গাটা মনে হয় না খুব সম্ভব। একটা কিছু হতে পারে, আমেরিকার জনগণ যদি ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিয়ে কিছু করাতে পারে, তাদের সিনেট যদি কোনো সিনেটটা যুদ্ধ কমানোর জন্য বলছে, যদি কোনো দৃঢ় পদক্ষেপ নেয়, ওনাকে থামায়, না হলে আমি দেখছি না যে এটা ছাড়া অন্য কোনো কিছু দ্বারা আমরা কোনো আশু সমাধান পেতে পারি। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে আমাদের উপরও তো আবারও তো নেতিবাচক, সেই অবশ্যই নেতিবাচক প্রভাব পড়ছে, সারা বিশ্বের উপরই পড়ছে, এটা তাদের কি আসে যায়। মূলত এখানে যে ট্রাম্পের জনপ্রিয়তাও একটা সময় একটু কমে আসছিল, তা উনি চায় যে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপের মধ্যে আলোচনায় থাকতে, এটা তার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু সারা বিশ্বব্যাপী জনমানুষের এই দুর্ভোগের কথাও বোধহয় একটু চিন্তা করা প্রয়োজন, এবং আমেরিকার জনগণকেই সেই ক্ষেত্রে আসলে মূল দায়িত্বটা নিতে হবে। তাদের যেই শাসক রয়েছেন তাকে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখছি অন্য পরাশক্তিগুলো যেমন চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ও এই রাষ্ট্রগুলোর কোনো আপনার কি তাদের কোনো, এরা তো আসলে দেখেন আপনি দীর্ঘ সময় আমাদের যেই সিভিল ওয়ার বা যুদ্ধের যেই ইতিহাস রয়েছে বিগত কয়েক দশক ধরে, এরা সরাসরি কোথাও জড়ায় না। এরা দূর থেকে বিভিন্ন ডায়লগ দেয়, কিন্তু নিজেরা জড়ায় না। আর সবাই জড়িয়ে গেলে তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধই হয়ে যেত। তো যেহেতু পারমাণবিক শক্তিরও একটা বিষয় রয়েছে, আর চায়না এখন ভেরি মাচ ফোকাস টু ট্রেড অনলি। রাশিয়াও চাচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধ দীর্ঘ সময় করে, এবং তার সারা পৃথিবীতে যে বিনিয়োগগুলো রয়েছে, প্রচুর অর্থ তো তার যাচ্ছে। এখন নতুনভাবে ঝামেলায় সে জড়াতে চাইবে না। তারা শুধু বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, হয়তো হালকা কিছু গোলা বারুদ দিয়ে সহায়তা করবে, কিন্তু মূল জায়গায় আমরা কোল্ড ওয়ারে যেটা দেখতাম একটা ভারসাম্যমূলক অবস্থা, ব্যালেন্স অফ পাওয়ার,
সেটা হলে কিন্তু অনেক সমস্যাই আমাদের থেকে আমরা উত্তরণ পাওয়া যেত, কিন্তু সেই অবস্থা তো এখন আর নেই। ফলে যতক্ষণ না ব্যালেন্স অফ পাওয়ার নিশ্চিত হচ্ছে, আরেকটা বড় শক্তি বিশ্বের শান্তিকামী বা সাধারণ জনগণ বা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ততক্ষণ এই ভারসাম্যহীনতাই এই ধরনের পদক্ষেপ একের পর এক চলতে থাকবে। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।